ন্যারেশন চেঞ্জ, অ্যাসার্টিভ সেন্টেন্স কমপ্লিট হয়েছে, যেখানে টেন্সের কি কি পরিবর্তন হয় দেখেছি, প্রোনাউন পরিবর্তন আমরা দেখেছি, যেখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট গঠন হিসাবে পেয়েছি অ্যাসার্টিভ সেন্টেন্সে, আর সেগুলোকে পরিবর্তন করেছি পরপর ভাবে। টাইম এক্সপ্রেশন, প্লেস এক্সপ্রেশন ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে পরিবর্তনটা খুব ভাইটাল, আমরা দেখেছি। একটা টেন্স থেকে আর একটা টেন্সে কনভার্ট করতে হয়, এটাও আমরা দেখলাম। বাক্য আমাদের 5 প্রকার: অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ আর এক্সক্লামেটরি। এই 5 প্রকার বাক্যেরই কিন্তু ন্যারেশন চেঞ্জ হয়। তাহলে একটা বাক্য আমাদের কমপ্লিট, অ্যাসার্টিভ সেন্টেন্সটা কমপ্লিট। যে বাক্যটা এখানে হেডিং এ দেখতে পাচ্ছি কি, ইম্পারেটিভ সেন্টেন্স, এই বাক্যটার ন্যারেশন চেঞ্জটা করতে খুব মজার লাগবে, একটু ভালো করে বুঝতে পারলে হয়। কিরকম ব্যাপারটা, কতগুলো স্ট্রাকচার প্রথমে বলি। এই যে বাক্যটা লিখেছি ইম্পারেটিভ সেন্টেন্স, এর স্ট্রাকচার আছে। এই স্ট্রাকচার গুলো যদি ভালো করে বোধগম্য করতে পারি, তাহলে ন্যারেশন চেঞ্জটা খুবই সোজা লাগবে। কিরকম স্ট্রাকচার গুলো, আমি 4টা স্ট্রাকচার লিখছি। প্রথমে লিখছি ভার্ব প্লাস অবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। 2 নম্বরে লিখছি প্লিজ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। 3 নম্বর লিখছি প্লিজ প্লাস ডু প্লাস নট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। আর 4 নম্বর লিখছি ডু প্লাস নট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। আর একটা স্ট্রাকচার আছে, ওটা আলাদা ক্লাসে বুঝবো, ওটা একটা আলাদা পার্ট, এই ইম্পারেটিভ সেন্টেন্সেরই আলাদা একটা পার্ট। তাহলে প্রথমত এই 4টি স্ট্রাকচার আমরা দেখলাম। আর এই যে স্ট্রাকচার গুলো কোন বাক্যের, বাক্যটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যদি বাংলায় বলি, এই ইম্পারেটিভ সেন্টেন্সে কিছু নির্দিষ্ট অর্থ আছে। আদেশ, উপদেশ, অনুরোধ, অনুরোধ, নিষেধ, নিষেধ, প্রস্তাব, প্রস্তাব আর পরামর্শ। কতগুলো মিনিং লিখেছি, 6খানা বাংলা ওয়ার্ড লিখেছি। আদেশ, উপদেশ, অনুরোধ, নির্দেশ, প্রস্তাব, পরামর্শ। এদের বাংলাগুলো একটু জেনে নিই, এই ইংলিশ গুলো। আদেশের যদি ইংলিশ ওয়ার্ডটা খুঁজি, তাহলে অর্ডার পাই, আদেশটা অর্ডার। উপদেশ, এডি ভিআই এসই, আমি ভার্বের জায়গাটা লিখছি তাই এসই ইউজ করেছি। এটা কিন্তু নাউন ফর্মে হয়, যদি এস এর পরিবর্তে সি হয়ে যায় তাহলে কিন্তু নাউন। উপদেশ, আমি এখানে উপদেশ দেওয়া ভার্বের আকারে লিখছি। অনুরোধ করা, এটা কি, রিকোয়েস্ট, রিকোয়েস্ট, আর ই কিউ ইউ এস টি, রিকোয়েস্ট। নিষেধটা ফরবেড, এফ ও আর বি এ ডিই, ফরবেড। প্রস্তাবটা প্রপোজ, পিআরও পিওএসই, প্রপোজ। আর পরামর্শ হলো সাজেস্ট, SUGGEST। এগুলো সব প্রেজেন্ট ইনডিফিনাইট ফর্মে আছে, ঠিক আছে। এই এতগুলো ওয়ার্ড কিন্তু এই ইম্পারেটিভ সেন্টেন্স ক্যারি করে। আর এখানে স্ট্রাকচার গুলো আমরা দেখলাম। এবার হচ্ছে রুলস। এই ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করার রুল কি আছে, রুলস ভালো করে বুঝবো, এটাই তো পরিবর্তন আসল। যেখানে ফার্স্ট আমরা কি করব, অর্থটা দেখব আর রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করব। রিপোর্টিং ভার্ব কিভাবে চেঞ্জ করব, রিপোর্টিং ভার্ব হিসাবে কি থাকে, বেসিক্যালি সেড বা সেড টু থাকে, দেখেছি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সেও দেখেছি সেড বা সেড টু থাকে। তো এই সেড বা সেড টুর পরিবর্তে আমাদেরকে অর্থটা ভালো করে বুঝতে হবে, মানে রিপোর্টেড স্পিচ
যেটা ডাবল ইনভার্টেড কমার মধ্যে আছে স্পিচটা, এর অর্থটা দেখে আমাকে বুঝতে হবে কোন অর্থটা ক্যারি করছে, সেন্টেন্সটা কোন অর্থ ক্যারি করছে সেটা আমাকে দেখতে হবে। যদি এখানে আদেশ বোঝায়, আমরা সেড থাকলে বা সেড টু থাকলে তার পরিবর্তে কি লিখবো, অর্ডারের সঙ্গে ইডি যোগ, অর্ডার। টেন্সটা কনভার্ট করতে হবে, রূপান্তর করতে হবে, টেন্সটা বদলাতে হবে। যদি উপদেশ থাকে তাহলে এখানে ডি বসিয়ে দিলে হবে। অ্যাডভাইসড, যদি অনুরোধ বোঝায় তাহলে ইডি। রিকোয়েস্টেড যদি বোঝায় ফরবিড তাহলে এটাকে পরিবর্তন করে কি করতে, ফরবিড, FORBID। এবার প্রস্তাব ক্ষেত্রে এখানে ডি যোগ করে দেব, প্রপোজড, আর সাজেস্টের সঙ্গে ইডি যোগ করলে সাজেস্টেড। যেমন অর্থটা বাক্যটা ক্যারি করবে ঠিক তেমন ভাবে আমরা এই রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করব। বুঝতে পারলাম? তাহলে সেড বা সেড টুটা কি হয়ে যাচ্ছে, অর্থ অনুযায়ী এগুলোর মধ্যে যে কোনো একটা হচ্ছে। ফার্স্ট কাজ কিন্তু কমপ্লিট। সেকেন্ড ওয়ান, 2 নম্বর কি করব আমরা, লিঙ্কার ইউজ করব, LINKER, লিঙ্কার। এই লিঙ্কারটা একটু ভালো করে মনে রাখবো, কারণ আমাদের গঠনগুলো একটু অন্য টাইপের আছে। 4 প্রকার গঠন লিখেছি, লিঙ্কার গুলো খেয়াল করে বসাবো। যদি ভার্ব প্লাস অবজেক্ট বাক্যটা দেখতে পাই তাহলে লিঙ্কার হিসাবে আমরা TO বসাবো। আর ইম্পারেটিভ সেন্টেন্স ইংলিশ গ্রামারের এমন একটা সেন্টেন্স যেখানে আমরা সাবজেক্টটাকে দেখতে পাই না, কিন্তু সাবজেক্টটা ইউ। আর টেন্স সবসময় কিন্তু প্রেজেন্ট টেন্স ক্যারি করে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা ক্যারি করে, সেখানে কোনো রকম ভাবে টেন্স বদলানো বা পাস্ট বা ফিউচার এখানে কিন্তু পরিবর্তন করা যায় না, যা টেন্স থাকে সেটাই থাকে। তাহলে লিঙ্কার হিসাবে আমরা টু ইউজ করছি, ভার্ব প্লাস অবজেক্ট যদি স্ট্রাকচারটা হয়। যদি স্ট্রাকচারটা প্লিজ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হয় তাহলেও কিন্তু লিঙ্কারটা আমরা সেই টু ব্যবহার করব। পারলাম বুঝতে? যদি প্লিজ প্লাস ডু প্লাস নট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট হয় তাহলে লিঙ্কারটা হবে নট টু, নট টু। ভালো করে মনে রাখবো। নেগেটিভ ইম্পারেটিভ বলা হয় এই বাক্যটা যদি নেগেটিভ ওয়ার্ডটা থাকে, নট থাকলে নেগেটিভ ইম্পারেটিভ হয়। আর এই নেগেটিভ ইম্পারেটিভের ক্ষেত্রে লিঙ্কারটা কিন্তু নট টু, যেন টু এর পরে নট না বসে, টু এর আগে যেন নটটা বসে, নট টু। আর এই ডু প্লাস নট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট এক্ষেত্রেও কিন্তু লিঙ্কারটা আমরা নট টু ইউজ করব। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। একটু মনে রাখতে হবে, প্র্যাকটিস করলে অটোমেটিক্যালি আমাদের হাতের আয়ত্তে চলে আসবে, আমরা এটা পারবো বুঝতে। আর একটা বিষয় কি, যদি এই স্ট্রাকচারটা আমি প্লিজ দিয়ে পাই, যেমন দুটো জায়গাতে পাচ্ছি এখানে, প্লিজ ওয়ার্ডটা যদি আমি বাক্যের মধ্যে দেখতে পাই রিপোর্টেড স্পিচের মধ্যে, তাহলে কিন্তু এই রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করার ব্যাপারটাও কিন্তু সোজা হয়ে যাবে। কারণ এই সেড বা সেড টু যাই থাকুক না কেন, সেড বা সেড টু যাই থাকুক না কেন, আমরা কি করব, রিকোয়েস্টেড করে দেব। রিকোয়েস্টেড আমরা প্লিজ ওয়ার্ডটা ব্যবহার করতে শিখেওছি, অনেক জায়গায় প্লিজ ইউজ করি, দয়া করে এটা আমাকে দিন, দয়া করে এটা আমাকে দাও, দয়া করে এটা করো না, এই কথাগুলো আমরা ব্যবহার করেছি। তো সেই প্লিজ থাকলে সেড বা সেড টু আমরা কি করে দেবো, চোখ বন্ধ করে রিকোয়েস্টেড। বাকি ক্ষেত্রে একটু বুঝে দেখবো যে অর্থগুলো কি করেছে, অর্থগুলো কি বোঝাচ্ছে, সেভাবে পরিবর্তনটা করব। আশা করে বুঝতে পারলাম। এবার এই 4খানা বাক্য দিয়ে আমি 4টি গঠন ঠিকঠাক করে বুঝিয়ে দিচ্ছি, একটু মন দিয়ে দেখতে থাকো। প্রথম বাক্যটা কি আছে, দা ম্যান সেড টু মি। এই অংশটার নাম কি, রিপোর্টিং ভার্ব। কি বলছি, REPORTING, রিপোর্টিং VERB, রিপোর্টিং ভার্বের জায়গা। আর যেটা ডাবল ইনভার্টেড কমার মধ্যে থাকছে সেটাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। আচ্ছা, দেখতে পেয়েছি অবশ্যই সেড টু আছে এখানে। রুলস অনুযায়ী আমার এখানে বলা আছে কি, সেড বা সেড টু থাকলে কি হয়, অর্থটা বদলাতে হয় বাক্যের অর্থটার উপর নির্ভর করে। তাহলে এটা আমার মেন। রেসপেক্ট ইওর টিচার্স, লোকটি আমাকে বলেছিল যে তোমার শিক্ষক মহাশয়দেরকে সম্মান করবে। কি বলেছে, উপদেশ। কথাটা আমরা উপদেশে কনভার্ট করছি। আমাকে বয়স্ক লোক যদি কিছু বলে ভালোর জন্যই বলে, সেই উচিত শিক্ষাগুলো দেয়, উপদেশ বার্তাগুলো দেয়, আমরা এখানে কি করছি, উপদেশে কনভার্ট করছি। উপদেশটা কি, অ্যাডভাইসড। তাহলে সেড টুটা কি হয়ে যাবে, অ্যাডভাইস। লিখতে শুরু করি, দা
ম্যান অ্যাডভাইসড, ADVISED, অ্যাডভাইসড মি। ক্লিয়ার হয়েছে এই অংশটা? আশা করি প্রবলেম নেই, অর্থটা বুঝবো আর ওয়ার্ডটাকে কনভার্ট করবো। আচ্ছা, এবার কি বলেছে 2 নম্বর নিয়মটাতে? 1 নম্বর নিয়ম কমপ্লিট, 2 নম্বর বলেছে লিঙ্কার। এই লিঙ্কার হিসাবে বাক্যের গঠনটা দেখতে হচ্ছে আগে। রেসপেক্টটা সম্মান করো ভার প্লাস ইওর টিচার্স হচ্ছে অবজেক্ট, তাহলে ভার প্লাস অবজেক্ট, লিঙ্কার আমরা কি ইউজ করব? টিও, ব্যাস টুটা বসালো। একটা মজার জিনিস কি, এখানে কোনো ভার্বের পরিবর্তন করতে হয় না। টু এর পরে সব সময় মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হয়। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের টেন্সটা, ভার্বটা কোন ফর্মে থাকে বললাম? সব সময় প্রেজেন্ট ফর্মেই থাকে। তাহলে পরিবর্তন করার প্রয়োজন আছে না। ওই জন্যই শুরুতে বললাম যে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন এইটা সোজা, মজার জিনিস, কারণ এখানে কোনো ভার্বের পরিবর্তন আমাদেরকে করতেই হয় না। অ্যাসার্টিভ সেন্টেন্সে কি করেছিলাম? প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট করতে হয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, পাস্ট কন্টিনিউয়াস করতে হয়েছে। প্রেজেন্ট পারফেক্টে ছিল, পাস্ট পারফেক্ট করতে হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হয়েছে। পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়েছে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়েছে, আর ফিউচার টেন্সে মোডাল ভার্বগুলোকে পাস্ট করতে হয়েছে। অনেকটা ঝামেলা ছিল। ইম্পারেটিভ সেন্টেন্সে সেই সব ঝামেলা কিন্তু অনেকটাই সরে গেছে, অনেকটাই কমে গেছে। শুধু টু এর পরে মেন ভার্বের প্রেজেন্ট ফর্মেই থাকবে। তাহলে এখানে রেসপেক্ট কোনো পরিবর্তন করতে পারবো না, RESPECT। প্রোনাউন থাকলে কিন্তু পরিবর্তন হবে। যেমন এখানে একটা পরিবর্তন আছে, প্রোনাউন আছে, ইওর দেখতে পেয়েছি। লোকটি আমাকে বলেছিল তোমার শিক্ষক মহাশয়দেরকে সম্মান করবে। তাহলে কার শিক্ষক? আমার শিক্ষক মহাশয়। তাহলে এখানে যেহেতু মিটা আছে, ফার্স্ট পারসন, তাহলে আমি এখানে প্রোনাউনটা কি লিখবো? মাই টিচার্স, TEACHERS। সোজা লেগেছে না লাগেনি? একদমই সোজা। বুঝতে যদি পেরেছি একদম সোজা। 2 নম্বর বাক্যটা চলে আসে, কি বলেছে? ফাদার সেড টু মি, বাবা আমাকে বলেছিলেন, ডু নট রান ইন দা সান, রোদ্রে দৌড়াদৌড়ি করো না। বাবা এটা আমাকে বলেছিলেন। বাক্যটা দেখে বুঝতে পারছি কোন ওয়ার্ডটা হবে। বাবা আমাকে বলেছিলেন, আদেশ, তাই তো? বাবা আমাকে আদেশ দিয়েছে। বড়রা সব সময় ছোটদেরকে আদেশ দেয়। তাহলে বাবা আমাকে আদেশ দিয়ে বললেন কি, যে রোদ্রে দৌড়াদৌড়ি করো না। তাহলে সেড টুটা আমরা পরিবর্তন করতে চলে যাই, কি লিখবো? ফাদার, সেড টুর পরিবর্তে কি লিখবো? অর্ডার্ড, ORDERED, অর্ডার্ড মি। লিঙ্কার কি? এই যে ডু প্লাস নট আছে, মেন ভার্ব প্লাস অবজেক্ট আছে, তাহলে লিঙ্কারটা নট টু, এটা কিন্তু খেয়াল করে বসাবো, নট টু। আচ্ছা, নট টু হওয়ার সাথে সাথে কিন্তু এই ডু নটটা বাদ চলে যায়, এটা কিন্তু মনে রাখবো ভালো করে। নট টু হওয়ার সাথে সাথে এই ডু নটটা বাদ চলে যায়। তাহলে কোনখান থেকে লিখবো বলেছি? টু এর পরে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, মানে মেন ভার্বটা আমাকে লিখতে হবে। নট টু রান, আর তো কোনো প্রোনাউন নেই, ইন দা সান, SUN। ক্লিয়ার? আচ্ছা, থার্ড ওয়ান, দ্য গার্ল সেড টু মি, মেয়েটা আমাকে বলেছিল, প্লিজ কাম উইথ মি, দয়া করে আমার সঙ্গে এসো। প্লিজ বলেছি না, এখানটাতে বললাম যে রিপোর্টিং ভার্বের জায়গায় যদি সেড টুটা পরিবর্তন করতে হয়, আর রিপোর্টেড স্পিচের মধ্যে যদি প্লিজ থাকে, অনায়াস আমরা রিকোয়েস্টেড করব। তাহলে এখানে আমরা লিখতে শুরু করে দিই, দা গার্ল রিকোয়েস্টেড মি। লিঙ্কার কি বসবে? টু। প্লিজটা কিন্তু উঠে যাবে, প্লিজ আর নেই। প্লিজের পরিবর্তে আমাকে কিন্তু ওই রিকোয়েস্টেড শব্দটা বসাতে হয়। যেমন ডু নট বাদ চলে যাচ্ছে, ঠিক তেমনই প্লিজটাও বাদ চলে যায়। ব্যাস, তাহলে টুটা আমার লিঙ্কার হিসাবে এলো, আর তো কোনো পরিবর্তন নেই। কাম যেমন আছে, মেন ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, কাম উইথ। মিটা তো পরিবর্তন হবে, বুঝতেই পারছি, প্রোনাউন আছে। এই মেয়েটা কে? এটা মেয়েটা বলেছিল আমার সঙ্গে এসো, তাহলে কার সঙ্গে যাব আমি? মেয়েটার সঙ্গে। তাহলে উইথ, মেয়ের ক্ষেত্রে প্রোনাউনটা HER, হার। নেক্সট, নাম্বার 4, হি সেড টু মি, সে আমাকে বলেছিল, প্লিজ ডু নট ডু ইট, দয়া করে এটা করো না। তাহলে এখানে প্লিজ রয়েছে, রিপোর্টিং ভার্বটা অবশ্যই চেঞ্জ করতে পারবো, রিকোয়েস্টেড করব। তাহলে হি
সেড ডুর পরিবর্তে রিকোয়েস্টেড মি। ক্লিয়ার? লিঙ্কার হিসাবে নট টু, এই যে প্লিজ এর ক্ষেত্রে আছে নেগেটিভ ইম্পারেটিভ, তাহলে নট টু, নট টু। আচ্ছা, তাহলে প্লিজ তো বাদ চলে গেছে, নট টু হওয়ার মানে রিকোয়েস্টেড হওয়ার সঙ্গে সঙ্গে প্লিজ বাদ। আচ্ছা, নট টু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডু নটটাও বাদ, তাই তো? তাহলে কি হবে লিখবো এখন ডু ইট, তাহলে নট টু ডু ইট। আশা করি ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জটা ক্লিয়ার করতে পেরেছি। এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমরা সেটা প্র্যাকটিসের মধ্য দিয়ে দূর করে ফেলবো।